কি ব্যাপার? কেন রেখেছো আমাকে এখানে? কারণটা তোমার অজানা নয় রাজ। কতবার বলবো তোমাকে যে আমাকে আর ডিস্টার্ব করো না? আমি কোনো ধর্ষিতা মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। প্লিজ আমাকে ভুলে যাও। আমি তো স্বেচ্ছায় ধর্ষিতা হইনি রাজ। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ আমাকে বিয়ে করো। তুমি না বলেছিলে বাঁচতে হলে একসাথে বাঁচবে আর মরতে হলেও একসাথে মরবে? কথার মুখে এমন কথা শুনে তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালাম, আর তার দিকে অবাক হয়ে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বললাম, আচ্ছা কথা, ধর্ষিতা মেয়েদের মুখে কি ভালোবাসার কথাটা মানায়? একবারও কি ভেবে দেখেছ তাদেরকে বিয়ে করলে সমাজ কি বলবে? বুকে একটা চাপা কষ্ট রেখে কথাগুলো ওকে বললাম। দেখলাম কথার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে কিচ্ছু বলছে না, তার বলার কিছু নেই। সেদিন কলেজ থেকে ফেরার পথে কথা ধর্ষিত হয়েছে, তাও একজন নয়, 5 জন কাপুরুষ একটি পুরাতন জমিদার বাড়িতে নিয়ে গিয়ে সারা দর্শন করে সকালে ছেড়ে দিয়েছে। পাড়ার লোকেরা কথাতে গ্রাম থেকে বের করে দিতে যাচ্ছে, কারণ যারা ধর্ষণ করেছে তারা এলাকার প্রভাবশালীদের ছেলে। এদিকে একজন ধর্ষিতা মেয়েকে বিয়ে করলে বাবা মা কখনোই মেনে নেবে না, কারণ আমার বাবা গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। হাজার হলেও আমাদের সমাজে একটা আত্মসম্মান আছে। আমি অবশ্য মাকে বলেছিলাম বাবাকে বলতে। মা বাবাকে বলে বাবার কাছ থেকে উত্তর নিয়ে আমাকে যা বলেছিল। ওর বাবা বলেছে ওরকম নষ্ট মেয়েকে বিয়ে করলে তোকে ত্যায্য পুত্র করবে। তাই 4 বছরের সম্পর্ক শেষ করে দিলাম। আসার সময় শুধু কথাকে বলেছিলাম, ভালো থেকো সবসময়, আর একটা কথা মনে রেখো, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণ ও অসমাপ্তই থেকে যায়। আমার কথার উত্তরে কথা উত্তর দিয়েছিল, আচ্ছা রাজ, তুমি কি আমার শরীরটাকে ভালোবাসতে নাকি আমার মনটাকে? জানি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আচ্ছা রাজ, আমার একটু অনুরোধ রাখবে? আচ্ছা বলো কি অনুরোধ? রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমাকে একবার বুকে জড়িয়ে ধরবে? আমি অনুভব করতে পারছিলাম যে সে কতটা কষ্ট আর কতটা বেদনা লুকিয়ে কথাটা আমাকে বলল, কিন্তু আমি তার কথার উত্তরটা পাথরের মতো কঠিন হয়ে বলেছিলাম, না, কোনো ধর্ষিতা মেখে আমি বুকে জড়িয়ে নিতে পারবো না। কথাটা আমি দাঁতে দাঁত চেপে বললাম। জানি কথাকে বুকে জড়িয়ে নিলে আজ বা আমার অবাধ্য হতে হবে। কথা আমার মুখে এমন কথা শুনে খুব কান্না করছে, গাল বেয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু আমি আর পিছন ফিরে তাকাইনি। বাড়ি এসে শুনলাম মা বাবা আমার বিয়ের জন্য পাত্রী ঠিক করে রেখেছে। 9 দিন পর আমার বিয়ে। শুনেছি মেয়েটা খুব সুন্দরী, তাই বেশি কিছু জিজ্ঞেস করিনি, কারণ এমন সুন্দরী মেয়ে আর 2টা পাওয়া যাবে না। কিছুদিন পর ধুমধাম করে আমার বিয়েটা হয়ে গেল। মেয়ে অনেক সুন্দর, রান্নাঘরে গেলে কালো হয়ে যাবে, তাই রান্নাও করতে চায় না। অনেক বড় ঘরের মেয়ে, তাদের এসব মানাইও না। আমার মায়ের অনেক বয়স হয়েছে, তবুও কষ্ট করে সবার জন্য রান্না করে। বাড়ির সব কাজ প্রায় মা একাই করে। আমার নতুন বউয়ের নাম শ্রেয়া, দেখতে অনেক সুন্দর। আশেপাশে 10-5টা গ্রামে এরকম মেয়ে নেই, তাই মা কষ্ট করে রান্না করলেও বউকে কিছু বলতে পারি না। মা বাবাও কিছু বলতে পারে না, কারণ তারাই পছন্দ করে একমাত্র ছেলের বউ করে নিয়ে এসেছে। এদিকে চাকরির সুবিধার জন্য শ্রেয়াকে নিয়ে শহরে উঠি। শ্রেয়া আমাকে অনেক ভালোবাসে, তা বুঝতে পারি। আজ ঘুম থেকে জেগে উঠে দেখি শ্রেয়া আমার বউকে কি সুন্দর করে ঘুমাচ্ছে, মনে হচ্ছে কোনো মায়া পড়ি। শ্রেয়ার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিতেই ও জেগে উঠল আর বলল, এই সকাল সকাল দুষ্টুমি না? আমি শ্রেয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর লজ্জা মাখা মুখটা এখন আরো বেশি সুন্দরী লাগছে। মনে মনে ভাবছি, ওপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। আজ হয়তো কথাকে বিয়ে করলে এত সুন্দর একটা বউ পেতাম না। মনে হচ্ছে একটা পরী আমার বুকে। এইভাবেই দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন অফিস থেকে আসার পর হঠাৎ দেখলাম আমাদের ড্রয়িং রুমে একটা ছেলে বসে আছে। শ্রেয়া ছেলেটার সাথে বসে টিভি দেখছে। আমার আর সাথে শ্রেয়া ছেলেটার থেকে একটু দূরে সরে বসল। ছেলেটা
পাশ থেকে বলে উঠল, রাস্তা কেমন আছেন? আমি হাসি মুখে উঠতে দিলাম, ভালো আছি। আপনি? আমিও ভালো। আচ্ছা শ্রেয়া, আজ আসি। রাজকে নিয়ে একদিন আমাদের বাড়িতে বেড়াতে যেও। চললাম। ছেলেটা বের হয়ে যেতেই আমি শ্রেয়াকে প্রশ্ন করলাম, আচ্ছা শ্রেয়া, ছেলেটা কে? ছেলেটাকে আগে তো কখনো দেখিনি। ও বাবু, তোমাকে না বলতে ভুলে গিয়েছিলাম, ও তনয়, আমার বাবার বন্ধুর ছেলে। ও আচ্ছা। আমি সেদিন আর কিছু বললাম না, কিন্তু তারপর থেকে প্রায় প্রায় ছেলেটা আমাদের বাড়িতে আসছে, আমাকে দাদা বলে ডাকে। অনেকদিন একসাথে ডিনারও করেছি। যাই হোক, দিনগুলো ভালোই কাটছিল। এর জন্য ওপরওয়ালার কাছে হাজারো ধন্যবাদ, মনের মতো একটা বউ দিয়েছে বলে। কিছুদিন পর এক বিকালে আমি শ্রেয়াকে বললাম, এই শ্রেয়া, শোনো না, আমি আজ সন্ধ্যায় কলকাতা বাইরে যাচ্ছি, একটু ফিরতে 2-3 দিন লেট হতে পারে। তুমি কষ্ট করে একটু মানিয়ে নিও প্লিজ। আর যদি না পারো তাহলে এই দুদিনের জন্য বাবা বাড়ি যেতে পারো। শ্রেয়া আমার কথা শুনে কান্না করে দিল, আমাকে যেতে দেবে না। তারপর ওকে বোঝালাম, না গেলে অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই শুনে শ্রেয়া কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা। এই বলে ব্যাগটা গুছিয়ে দিয়ে যখন শ্রেয়া আমার টাইটে বেঁধে দিচ্ছিল, তখনই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর শ্রেয়ার ঠোঁট দুটোকে আমি নিজের ঠোঁটের দখলে নিয়ে নিলাম। শ্রেয়া চোখ বন্ধ করে আছে। এভাবে কিছুক্ষণ থাকার পর শ্রেয়ার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। তারপর শ্রেয়া আমাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। শ্রেয়ার দিকে চেয়ে দেখি মেয়েটা এখনও কান্না করছে। আমি নিজেকে সামলে নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। রাত 9টা বাজে। গাড়িতে উঠেছি মাত্র, তখনই ফোন আসলো যে ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। দেহে মনে হলো প্রাণ ফিরে পেলাম। সত্যি বলতে শ্রেয়াকে রেখে যেতে একদম মন যাচ্ছে না। ভাবলাম শ্রেয়াকে একটা সারপ্রাইজ দেব। যে বাবা সেই কাজ। পার্কের দোকান থেকে এক গাদা গোলাপ ফুল আর সাথে শ্রেয়ার খোপাতে পরিয়ে দেওয়ার জন্য একটা বকুল ফুলের মালা কিনে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি ফিরতে রাত 10টা বেজে গেল। ভাবলাম শ্রেয়াকে ডাক দিই। না থাক, শ্রেয়াকে সারপ্রাইজ দেব এই ভেবে আর ডাক দিলাম না, কারণ আমার কাছে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আছে। আর তা দিয়ে সতর্কতার সাথে রুমটা খুললাম আর শুনলাম, আমার স্বামীটাও না একটা গাধা, কিছুই বুঝতে পারে না। আরে না, তবুও সাবধানে থাকতে হবে। যদি কখনো জানতে পারে তো আর আমাদের রক্ষা নেই। আমাদের বেডরুমের কাছে যেতেই ফিসফিস শব্দ শুনলাম। মনে হচ্ছে ঘরের ভেতরে কেউ কথা বলছে। প্রথমে ভাবলাম শ্রেয়া মনে হয় মুভি দেখছে ল্যাপটপে, তাই আস্তে করে জানলার পর্দাটা সরালাম। আর তা সরাতেই যা দেখলাম, মুহূর্তের মাঝে হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। কারণ শ্রেয়ার গায়ে কোনো কাপড় নেই, শাড়িটা মাটিতে পড়ে আছে। আর যে ছেলেটাকে সে তার বাবার বন্ধুর ছেলে বলে পরিচয় করে দিয়েছিল, তার কাপড়গুলো মাটিতে পড়ে আছে। শ্রেয়া ছেলেটার সাথে অশ্লীল কর্ম করছে। জানলার পর্দাটা আগের মতো টেনে দিলাম। চোখে হাজারো অশ্রুকণা এসে ভর করেছে। বুকের মাঝে চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। যাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, সে মানুষটা আজ এভাবে বিশ্বাস নিয়ে খেলবে তা ভাবতেই পারিনি। ভেবেছিলাম শ্রেয়াকে সারপ্রাইজ দেব, কিন্তু শ্রেয়া আমাকে এরকম সারপ্রাইজ দেবে তা কখনো ভাবতেই পারিনি। নিজের মনের দেবীর আসনটা শ্রেয়াকে দিয়েছিলাম, কিন্তু আজ স্পষ্ট করে দেখতে পেলাম শ্রেয়ার মনে প্রভুর আসনে অন্য কেউ। যাকে নিজের আকাশের চাঁদ ভেবেছিলাম, সে আমার আকাশকে অন্ধকারে রেখে অন্য একজনের আকাশে আলোকিত করছে। আর কিচ্ছু ভাবতে পারছি না। ফুলগুলো দরজার সামনে রেখে চলে আসলাম গ্রামে। গ্রামে এসে যে জিনিসটা হাতে পেলাম তা কখনো কল্পনা করতে পারিনি। একটা চিঠি। দাঁড়ান, চিঠিটা পড়ি, তাহলেই বুঝতে পারবেন কার চিঠি। প্রিয় রাজ, যদি কখনো ফিরে আসো তাহলে হয়তো ভাববো তুমি তোমার ভুল বুঝতে পেরে এসছো। আসলে ভুলটা তোমারও না, ভুলটা সময়ের। জানো রাজ, তুমি সেদিন ঠিকই বলেছিলে, আসলে সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা থেকে যায় অপূর্ণ এবং অসমাপ্ত।
এখন আমি দাঁড়িয়ে আছি কথার সমাধির পাশে। খুব কষ্ট হচ্ছে। 4 বছর আগের স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। ভাবতেই পারছি না কথা আর নেই, সে মারা গেছে। গ্রামে এসে এলাকার লোকজনদের কাছে শুনলাম আমি যেদিন বিশ্বাসঘাতক শ্রেয়াকে বিয়ে করেছিলাম সেদিন রাতেই বিষ পান করে মারা গেছে ও। চোখ থেকে অশ্রু ঝর্ণা বইছে। মনে মনে ভাবছি কথাকে বিয়ে করলে আমি পবিত্র ভালোবাসাটা পেতাম, কিন্তু আমি ভালোবাসাকে উপেক্ষা করে দেহের টানে পড়েছিলাম, যার জন্য আজ আমার স্ত্রী অন্যের বিছানায়। আজ নিজেকে করে করে খাচ্ছে, অনুশোচনা বোধ হচ্ছে। খুব করে একটা কথা বলতে ইচ্ছে করছে, ধর্ষিতাকে বিয়ে কর, কিন্তু যে স্বেচ্ছায় ধর্ষিত হয় তাকে নয়। কিন্তু আমাদের সমাজে বীর পুরুষেরা স্বেচ্ছায় ধর্ষিতা যারা তাদেরকে বিয়ে করে, কিন্তু কোনো ধর্ষিতাকে বিয়ে করে না কেন?